সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিব জামান মুখন। যাচ্ছি বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালাও। এখন পর্যন্ত ৬ জেলায় ১০ প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। রাতভর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর ফলে একে একে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঝড়ো হাওয়ায় গাছপালা উপচে পড়েছে অনেক স্থানেই। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের অনেক অঞ্চল। এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে এর প্রভাবে। অনেকখানে বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে। তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতেও। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি, ফসলের ক্ষেত ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল। ঝড়ের কারণে পানির উচ্চতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশের মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। রাস্তাঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী লোকদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। এই অবস্থায় দেশের ৮ বিভাগেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৩ বিভাগ ও ৩ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। গত রাত থেকে সকাল পর্যন্ত এখন এই মুহূর্তেও প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে, বজ্র বৃষ্টি হচ্ছে এবং পুরো সৈকত অনেকটা বিক্ষুব্ধ রয়েছে এবং বাতাসের গতিও খুবই তীব্র, দমকা হাওয়া, জোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে কক্সবাজারের যে আমি যেখানে আছি এটা হচ্ছে কক্সবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের গুদারপাড়া এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জোয়ারের পানি প্রায় ৫ থেকে ৭ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে লুকালে কিন্তু পানি প্রবেশ করছে এবং মানুষের ঘরবাড়ি কিন্তু অনেকটাই তলিয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার শহর নয়, কক্সবাজার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া, মহেশখালীয়া পাড়া এবং কক্সবাজার দ্বীপ উপজেলা মহেশখালী মাতার বাড়ি সহ উকিয়া টেকনাফের অনেক নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার খবর পেয়েছি আমরা। প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে। আর প্রায় ১৫,০০০ মানুষ কিন্তু সাইক্লোন সেন্টারে তারা কিন্তু অবস্থান করেছে এবং প্রশাসনের তৎপরতায় তাদেরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক তদারকি তাদেরকে করে যাওয়া হচ্ছে। বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে এবং সে পাহাড় পাদদেশী এবং পাহাড়ের চূড়ায় যে মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্ধার করা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য এখানে কিন্তু প্রশাসন কাজ করছে। সব মিলিয়ে আমরা বিষয়ের যে তথ্য এখন মহাবিপদ সংকেত ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে এখন ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা অব্যাহত রয়েছে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টির সাথে বইছে বাতাসও। চট্টগ্রাম নগরের বেশিরভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি বিভিন্ন অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর আগে রোববার রাত ১০টা থেকে চট্টগ্রাম বৃষ্টি শুরু হয়। রাত ৩টার দিকে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে শুরু করে। এদিকে বেসরকারি অফিস, শিল্প ও কলকারখানা খোলা থাকায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা। বাড়তি ভাড়া দাবি করছেন রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা। উন্মুক্ত নালা ও ফুটপাতের ভাঙা স্ল্যাব ঝুঁকি বাড়িয়েছে পথচারীদের চলাচলে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশে ১৯ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তৃতীয় ধাপে ১০৯ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা ১৯ উপজেলা হল শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমউদ্দিন, লালমোহন, রাজাপুর,
কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে আজ সকালে স্থল গভীর নিম্নচাপের রূপ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত স্মার্ট দেশে পরিণত হওয়ার যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলকে দেয়া ভাষণে তিনি আরো বলেন, 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পাশে থাকুক। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর, কারণ সরকার প্রচেষ্টা গত 15 বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত করেছে। Trade would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources and medical equipments, handicrafts, among others. আবারও ঘূর্ণিঝড় প্রসঙ্গ। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ঘূর্ণিঝড় নিয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করে বলেন, বিএনপি বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সাহায্যের নামে তারা ফটো সেশন করে। বিএনপি দুর্যোগে মানবিক আবেদনে মানুষের পাশে দাঁড়ায় না। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকা, সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হবে। কিছুক্ষণ আগে পটুয়াখালী রাঙামালি থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী আয়ুব খান। আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনারা দেখেন যে কি পরিমাণ তাণ্ডব লীলা আসলে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে টেকা যাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেছেন, বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর অ্যাডভার্টাইজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম
বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সহ সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন লিয়াকত আলী খান মুকুল। বিস্তারিত দেখুন বাতন বিপ্লবের রিপোর্টে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ। এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে যুগোপযোগী কোনো বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হয়নি। ফলে বিলবোর্ড বিজ্ঞাপন ব্যবসা প্রকৃত ব্যবসায়ীদের হাত থেকে ক্রমেই অপেশাদার ও বিত্তশালীদের হাতে চলে যাচ্ছে, যে কারণে সব নগরীর পরিকল্পিত সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। প্রত্যেকটা মালিক আপনাদের সাথে থাকবে, যারা সত্যিকারে এই বিলবোর্ড ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনারা সদস্য হবেন। বিলবোর্ড ব্যবসায়ী তথা বাংলাদেশের আইকন জনাব লিয়াকত আলী মুকুল ভাই বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী ও টেকসই পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেন। নির্বাচিত সদস্য এবং সাধারণ আমাদের সদস্য আছি, সবাই মিলে আমরা সম্মতি দিব, তারপরে এটার উপরে কার্যত আরম্ভ হবে। আমরা গেলে তো উনি আমাদেরকে সম্মান করেন, যথেষ্ট সম্মান করেন। আমাদের রাশেদ ভাইয়ের সাথে, আমাদের আরো ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আমি মনে খুব আকাল যাচ্ছে, আমাদের এই আকাল থেকে বের হতে হলে আমাদের একটা সঠিক নির্বাচনের প্রয়োজন মনে করি। এই একত্রিত হওয়ার কথা তেমন ভাবে ছিল না, কোনো কারণেই আমাদের একত্রিত হতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান মুকুল বলেন, বিলবোর্ড একটি শিল্প, শিল্পীর মন নিয়ে এই শিল্প শৈল্পিক কাজ করে থাকে। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, বিলবোর্ড শিল্পের আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য যোগ্য নেতৃত্বের পাশাপাশি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি। আমরা যদি সরকারের কাছে করি, সেটা আমি মনে করি সেটা আদায় করা সম্ভব। যেমন এখানে অনেকে বলেছেন যে আমাদের সাইনবোর্ড কেটে নিয়ে যান, নানান ধরনের সমস্যার কথা বলেছেন। আমরা যদি শক্তিশালী হতাম, সেটা কিন্তু সম্ভব ছিল না। আগের কমিটির বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধ করার তাগিদ দেন। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করারও আহ্বান জানান রূপান গ্রুপের চেয়ারম্যান। একটা নির্বাচন হোক, সেটা গ্রহণযোগ্য নির্বাচন, যারা ক্যান্ডিডেট হবেন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, এবং আমি চাইবো যে একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা তৈরি করা এবং কিছু অ্যাডভাইজার প্যানেল করা। তো সেই ক্ষেত্রে এটাকে একটা কাঠামো তৈরি করে এরপরে আমার একটা প্রস্তাবনা থাকবে একটা ভালো অ্যাডভাইজারি কমিটি, যারা কৌশলগত বিষয় নিয়ে কাজ করবেন। সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের জন্য বিনামূল্যে 1000 বর্গফুটের একটি জায়গা উপহার দেওয়ার ঘোষণা দেন লিয়াকত আলী খান মুকুল। এ সময় আবেগে আপ্লুত সদস্যরা করতালি দিয়ে লিয়াকত আলী খান মুকুলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রপার্টি হলো যদি আপনার ভাগে লেখা না থাকে, সেখানে হয় না। তো আমি পল্টনে 1000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি ডোনেশন করলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, হাজী মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, আবুল কালাম আজাদ ফারুক, মোহাম্মদ মারুফ রেজা, নাজমুস সাকিব ও জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপান গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। আমি আশার আলো দেখতে পাচ্ছি যে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। এই পর্যায়ে থাকছে উপজেলা নির্বাচনের খবর। কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা। তৃতীয় ধাপে ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন 29 মে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা বলছেন, উপজেলার উন্নয়ন যেই প্রার্থী কাজ করতে পারবে সেই প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,47,524 জন।
যার দ্বারা এই ফুলবাড়ী উপজেলার উন্নয়ন হবে আমরা তাকেই নির্বাচিত করব। জনাব গোলাম রব্বানী সরকার একজন যোগ্য ব্যক্তি, সৎ, নিষ্ঠাবান। আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা কলস। আমি বিভিন্ন জায়গায় প্রচারণা যাচ্ছি এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনে আমি জয়লাভ করব, আমার মোটরসাইকেল মার্কা জয়লাভ করবে। আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে ফুলবাড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা 6টি ইউনিয়নে যথাযথভাবে সকলের কাছে গিয়েছি, মানুষের ধারে ধারে গিয়েছি এবং আমরা প্রচুর সাড়া পেয়েছি। আমার মার্কা কাপ্রিস। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি উপজেলা পরিষদকে একটি আধুনিক উপজেলা পরিষদ গঠনের লক্ষ্যে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্যে আমরা ফুলবাড়ী থানা পুলিশ সদা তৎপর। এখন পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সব দিকই স্বাভাবিক আছে। তৃতীয় ধাপে নরসিংদী শিবপুর উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সরকার হৃদয় এস সরকার। উপজেলায় আসলে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় অনেকটাই জমে উঠেছে উপজেলা নির্বাচন। আমি সকাল থেকে শিবপুরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। আসলে মানুষের মাঝে এবং প্রার্থীদের মাঝে যে একটা আনন্দ, যে একটা উৎসব নির্বাচনকে কেন্দ্র করে, সেটা আসলে শিবপুরে লক্ষ্য করা যাচ্ছে। আমি বর্তমানে শিবপুরের যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে তার সাথে কথা বলতে চাচ্ছি। তার নির্বাচনী প্রচারণা কিরকম চলছে? নির্বাচন প্রচারণা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সারা শিবপুরের মানুষের সাথে। তো যেখানে আমি যোগাযোগ করতে যে শিবপুরের মানুষের মধ্যে যে আনন্দমুখর পরিবেশ দেখেছি এবং তারা আমার ভোট দেওয়ার জন্য, আমাকে তারা রায় দেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে। আমি যাওয়ার পূর্বেই তারা ঘোষণা দিয়েছে যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আপনাকে আমরা ভোট দেবো। তো এই কটা দিন ব্যস্ততার মধ্যে পার হচ্ছে। আশা করছি সামনের 2-1 দিন আমরা নির্বাচন প্রচারণার কাজ আমরা চালিয়ে যাব। আসলে সবকিছু মিলিয়ে নরসিংদী শিবপুর উপজেলা নির্বাচনে আর মাত্র 2 দিন বাকি। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই তৎপর হয়ে উঠেছে। নরসিংদী থেকে এতটুকু ছিল আমার। এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। দ্বিতীয় ধাপের ভোটে 5 নারী প্রার্থীকে হারিয়ে জয়ের মালা ছিনিয়ে নিয়েছেন মুন্নি আক্তার। সেলাই মেশিন প্রতীকে 23,768 ভোট পেয়ে নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের এই জনপ্রতিনিধি। জামালপুর থেকে মুস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী সেলাই মেশিন প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। মুন্নি সবসময় অসহায় অবহেলিত মানুষের পাশে থাকে বলেই তাকে ভোট দিয়েছেন বলে জানান স্থানীয়রা। আমরা মুন্নি আক্তারকে সেলাই মেশিন মার্কায় ভোট দিয়েছি একটাই কারণ, সেটা হলো যে গরিব দুঃখীর পাশে সর্বক্ষণ মুন্নি আক্তার থাকে। মুন্নি আপা এরকম লোক যে একটা পোলাপানো জুলো আসে, সে তার সাথে ভালোভাবে কথা বলে। মুন্নি আপা এখন নির্বাচিত হয়েছে, আমরা অনেক খুশি। কেউ মনে করছেন যে মুন্নি আক্তার অন্য সকল মানুষের মতোই আল্লাহর একজন সৃষ্টি, একজন মানুষ, সেই জন্যই তারা খুব স্বাভাবিকভাবে দেখছেন। আবার অনেকেই এতে তৃতীয় লিঙ্গে ভেবে তারা সমালোচনা করছে, কটাক্ষ করছে, বদনাম করছে, যেটা আসলে আমাদের কাম্য নয়। এদিকে আগামী দিনগুলোতে মুন্নি মানুষের কল্যাণে কাজ করতে চান, তাই তো সবার সহযোগিতা কামনা করছেন নবনির্বাচিত এই ভাইস চেয়ারম্যান। আমি সমাজের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে আগেও কাজ করেছি। আমি এখনো জনগণকে প্রতিশ্রুতি দিয়ে যে আমি তাদের পাশে থাকবো, সুখে দুঃখে বিপদ আপদে সবার পাশে থাকবো। আমি জনগণকে বলেছি, আশা করছি জনগণ আমাকে ভোট দিয়ে যে বিজয়ী করেছে আমি জনগণের সেবা করতে পারবো। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,21,916 জন। তার মধ্যে মুন্নি আক্তার 23,768টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সারা বাংলা প্রসঙ্গ।
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে র্যাব। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি জানান, আটক দেলোয়ার হোসেন একজন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে জাগছড়া চা বাগানে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় দেলোয়ার হোসেনকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও বেশ কিছু মাদকদ্রব্য সহ আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 9 এর পরিচালক উইং কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক, শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিস সহ আরো অনেকে। এবার যাব আন্তর্জাতিক প্রসঙ্গ এবং থাকছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের রাফা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েল ভয়াবহ হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু, যাদের উপর গণহত্যার হাতিয়ার দিয়ে হামলা চালানো হয়েছে। আর এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিবাসু ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে শিবাসুর শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষক সমিতির অন্যান্য দাবিসমূহ হল প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল সাউথহ্যাম্পটন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিডসকে 1-0 গোলে হারায় সাউথহ্যাম্পটন। ম্যাচের 24তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরওয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং। টানা 11 বছর প্রিমিয়ার লিগে থাকার পর 2022-23 মৌসুমে অবনমন হয়েছিল ক্লাবটির। খেলতে হয়েছিল দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। এই জয়ে মাত্র 1 মৌসুম পরেই ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে ফিরল সাউথহ্যাম্পটন এফসি। শেষ খবর এশিয়া নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, 6 জেলায় 10 জনের প্রাণহানি। বিদ্যুৎহীন কয়েক লাখ গ্রাহক, 19 জেলায় ভোট স্থগিত। স্মার্ট বাংলাদেশে ঘুরতে মার্কিন ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময়। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ ওবায়দুল কাদেরের। আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।